আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবার জন্য রইল শুভকামনা। যারা ইতিমধ্যে আমার ভিডিও উপভোগ করছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের অনেক আকাঙ্ক্ষিত একটি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাপ্পির মার আরও বেশি গয়না ছিল, সেই গয়নাগুলো কোথায় গেল। আমি জানতে পেরেছি অবশেষে সেই গয়নাগুলো কোথায় গেল, এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর, নাজমা বেগম কীভাবে মারা গেলেন, কে নাজমা বেগমকে অবহেলা করেছে, মৃত্যুর সময় কে সাথে ছিল, কেন সে এই হঠাৎ করে মৃত্যুবরণ করলেন, সকল প্রশ্নের উত্তর শুধু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল এই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অনেকভাবে বলেছেন বাপ্পি মানে পেডিকোট বাপ্পি, চোখ ঘোরানি নিশি, চাঁদের বুড়ি, তিশাকে ঝাড়তে, বাট আমি অপেক্ষায় ছিলাম আজকের এই তথ্যগুলি হাতে পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, তারা নিজেরাই নিজেদের ফাঁদে পা দিয়েছে, তাই আমি অতি সহজেই আমার কাঙ্ক্ষিত সেই টপিক্সটার তথ্যটা হাতে পেলাম। তো তার আগে ছোট্ট করে সবার একটু একটু করে কথা বলেই নেই। আজকে মিম তার ননদিনী শারমিন এবং চকলেট বয় রাজের সংসার দেখে জ্বলে পুড়ে মরছে, তাই সে হেডিংয়ে লিখেছে তার সংসার ভাঙার জন্য নাকি তার আপনজনরা উঠে পড়ে লেগেছে। শুধু তাই না, সে আরও লিখেছে কি জানেন, সে লিখেছে তার ভিডিওর ক্যাপশনে গেলে দেখতে পাবেন, সে লিখেছে আমার সংসার ভাঙার জন্য আমার নিকট আত্মীয় স্বজন আপনজনেরা আপ্যায়ন হয়ে উঠেছে। আপ্যায়ন মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো কেন হঠাৎ এই মিম এতদিন পর এই কথা বলছে? এতদিন তো সুখে ছিল, হাসি ছিল, ঠাট্টাতে ছিল, আনন্দে ছিল, ফুর্তিতে ছিল, হঠাৎ করে জ্বলন পলন কেন আবার শুরু হলো? শারমিনের ওই যে সংসার দেখে তারা ভেবেছিল শারমিন সারে খারে নইরে খারে হয়ে যাবে, বাট রাখে আল্লাহ মারেকে। হঠাৎ করে শারমিন এবং রাজের পাশে এমন কেউ এসে দাঁড়িয়েছে, তারাই মীমাংসিত করে দিয়েছে তাদের এই ঝগড়া, সংসার যাই বলেন। তো যাই হোক বন্ধুরা, তো এই যে আমি আরও একদিন মিমের ব্যাপারে কথা বলবো। তো আজকে আপনাদের যে তথ্যটা দেবো সেটা হলো, এই যে কলাবতী অর্থাৎ তানজিলা কলাবতী আজ ম্যাক্সি পরে তার ভাসানি বেলি নিয়ে চলে গিয়েছে কোথায়? তার শোরুমে। হ্যাঁ বন্ধুরা, তার শোরুমে। বাট শোরুমে যে কি দেখলেন, এখন ঈদের শেষ সময় বলতে গেলে সেখানে 3 পিস যেখানে বানাতে হবে, এক সপ্তাহ আগ থেকে প্রত্যেক জায়গায় অর্ডার বন্ধ হয়ে যায়। এখন কিন্তু প্রতিটা দোকানে প্রতিটা মুহূর্তে মানুষ উপচে পড়া ভিড় থাকে। বাট তানজিলা তার শাশুড়ি যখন ঢুকলো তখন আমরা কি দেখলাম? পুরোপুরি ফাঁকা, মাসি মারছে। হ্যাঁ, তাই তো তানজিলা তার শোরুমের অ্যাড দিতে চলে এসছে। শুধু তাই না, তানজিলার রিলেটেড যত চ্যানেল আছে প্রত্যেক চ্যানেল থেকে এই তানজিলার শোরুমের অ্যাড করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে। তানজিলার মা, পুপু, ওই যে দাসী, বাদি, ইতি, পাপিয়া যে যেখানে আছে পাচ্ছে তানজিলার শোরুমকে, তারপরেও এগিয়ে নিয়ে যেতে পারছে না। শোরুমের আজকের মালিক যে তানজিলা, সেটা কিন্তু কথায় কথায় বলে দিয়েছে তোমরা হলে সেলসম্যান, আর মালিক সে সুস্থ স্বাভাবিক হয়ে আবার দোকানে চলে আসবে। আর তার ভাই ওখানে আছে, তাকে কিন্তু সেলসম্যান বলেনি, ক্যাশিয়ার বলেছে। আচ্ছা বলুন তো, এই ভাইয়ের ভবিষ্যৎ কি? এই ভাইও কি এরকম কোনো একটা ব্যবসা দিবে? তার মানে হতেই পারে তাই না, পড়াশোনা কি কোনো রকম টেনে টুনে ম্যাট্রিক একটা সার্টিফিকেট, তারপরে এই ধরনের একটা ব্যবসায় হাত দেওয়া আর ইউটিউবের একটা চ্যানেল খুলে বসা, ইউটিউবার হওয়া, বাস এই ওদের ভবিষ্যৎ, এই ওদের পেশা। যেটা বাপ্পি বলেছে এটাই আমাদের পেশা। তো চলুন সেই কথাই যাওয়া যাক। বাপ্পি নিশিত তিশা তার মায়ের উপর কি অমানবিক অত্যাচার করেছে, কি মিথ্যাচার করে এ পর্যন্ত তারা ভিডিও লোড করে বেড়াচ্ছে। আজ পর্যন্ত যে কথা নীরবে তারা কি করেছে, দর্শকদের চোখ ফাঁকি দিয়ে শুধু অভিনয় করে গিয়েছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি নিশির মার অর্থাৎ চোখ ঘোরানো নিশি এবং পেটিকোট বাপ্পির মার আরও গহনা ছিল। কোথায় গেল সেই গহনা? একবার ভাবুন তো, কেন বাপ্পি এইটুকু গয়না শো করছে এই দর্শকদের মাঝে? হাজার হাজার দর্শকদের মনে প্রশ্ন, সেই কলাবতীর বিয়ের সময় যে গয়নাগুলা দেখিয়েছিল, কোথায় গেল সেই গয়নাগুলা? তবে কি বাপ্পি গয়নাগুলা হাপিস করে দিল, কিংবা সে গয়নাগুলাকে উদাও হয়ে গেল কিভাবে? তবে কি ওগুলা গয়না ছিল না, ইমিটেশন ছিল? হরেক রকম প্রশ্ন আপনাদের কাছে, কিন্তু কিন্তু আসল জায়গা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হবে।
গতকাল নিশি সেই কাজটা করে দিয়েছে। নিশি তার চ্যানেল থেকে বলেছিল যে গতকাল না পরশু মেবি, যে 40-এ করবে না, কারণ তার বাবার 40-এ করার সময় কোনো একজন টিপ পরে লিপস্টিক পরে তারপরে তার বাবা আর ওই 40-আ মেলাদে এসেছিল খেতে, যেটা দেখে সে অবাক হয়েছে, মর্মাহত হয়েছে। এবার আর তার জন্য সে কি করবে না, তারা কোনো অনুষ্ঠান করবে না, এবং যে মহিলা এসেছিল সে মহিলা এই নিশিদের খুব কাছের ছিল। পুনরায় নিশি ব্যাপারটা কী করলো, ঘা দিয়ে গন্ধ ছুটিয়ে দিল, আর আমিও পেয়ে গেলাম গোপন সব তথ্য। তো যাই হোক বন্ধুরা, কোনো একটা বিশ্বস্ত সূত্রে খুব কাছের কেউ, এমনিতেই পাড়ায় মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যখন আলোচনা হচ্ছে নাজমা বেগমের মৃত্যুর জন্য তার বউ ছেলে দায়ী, তখন কিন্তু একটা সবার মনে আতঙ্ক যে যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার কাজ, আবার কোনো সাংবাদিক কিংবা পুলিশ এই যে অবহেলা করার জন্য আসবে কি। যাই হোক বন্ধুরা, বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের মনের সেই প্রশ্ন, যাওয়া যাক সেই প্রশ্ন, বহু প্যাচাল পেরে ফেললাম আজ। গতদিন নিশি যে কথা বলেছিল আপনারা মনে পড়ে, মালয়েশিয়া গিয়েছিল নিশির টিকিটের টাকা দিয়ে। আদৌ কি নিশির টিকিটের টাকা দিয়েছিল? আদৌ কি চোখ ঘোরানি তার মায়ের আসা যাওয়ার ভাড়া দিয়েছিল? আমরা সবাই জানি পেটিকোট পাপ্পি, চাঁদের বুড়ি সবাই গিয়েছে নিজ নিজ খরচে, আর তার মা গিয়েছে কোথায়, এই যে চোখ ঘোরানি তার মাকে আপ ডাউনের টিকিট কেটে দিয়েছে। মোটেই না, এটা চাপাবাজি, এটা মিথ্যা। তার মা নিজের টাকা দিয়ে টিকিট কেটে ওই মালয়েশিয়া গিয়েছে। তখন তার মায়ের মানে বোঝেইনি তো, তার মা মানে বাবা বহু আগে রিটায়ার করেছে, তখন আর কত টাকা বেতন ছিল, তার পেনশনের এমন কি টাকা হতে পারে যা দিয়ে সংসার চালাচ্ছে, চিকিৎসা খরচ করছে, মেহমান আসলে মেয়ে জামাইকে দিচ্ছে, ছেলে বউকে দিচ্ছে, নাতিনদের দিচ্ছে, তার আর ইনকাম সোর্স কি? তো যখন বড় ধরনের একটা অ্যামাউন্টের ধাক্কা আসলো বিদেশ যাওয়ার, তখন সে কী করলো, গয়নাতে হাত দিল। তার ওই কোলাঙ্গার ছেলে মেয়ে থাকতে বাধ্য হলো সে গয়নায় হাত দিতে। হ্যাঁ বন্ধুরা, গয়নায় হাত দিয়ে সে গয়না বন্ধক রেখে সে বিদেশে পাড়ি জমালো, বিদেশে থাকলো, আসলো, আসার পরেই যেন সম্পর্কটা কেমন হয়ে গেল, তাই না? এই যে এতদিন মালয়েশিয়া থাকলো, মা, এই যে ছেলে বউ গেল, আন্তরিকতা তো আরও বাড়ার কথা। মালয়েশিয়া ননদের বাড়ি গিয়েছে, আনন্দ ফুর্তি করেছে, তারপর মা এতদিন পরে এসছে, কেন মার সঙ্গে এত ডিস্টেন্স রাখলো, মাকে আনতে গেল না, মাকে অবহেলার চোখে দেখলো তানজিলা, মা আসলো নিচেই কেন, মা আলাদাভাবে মানে রান্নার ঘর তৈরি করলো, আলাদা রান্না বান্না করে খেলো কেন? কারণটা হলো এই টাকা। হ্যাঁ বন্ধুরা, এই টাকা। আপনাদেরকে মনে আছে যে নিশি বলছিল তার মা, এই তার মায়ের যে বোনের বউটা অসুস্থ, যে পুত্রবধূটা অসুস্থ, তার পৃথিবীতে তার মায়ের একমাত্র আপনজনই ছিল এই একমাত্র বোন, যাকে সুখে দুঃখে আগলে রেখেছে। তার পুত্রবধূকে সে তিশার চাইতে বেশি ভালোবাসতো। তার যখন এই এত অসুখ, মরণাপন্ন অবস্থা, টাকার পর টাকা লাগছে, তখন সে বাধ্য হয়ে তিশা বাপ্পি অর্থাৎ চাঁদের বুড়ির পেডিকোট চোখ ঘোরানির কাছে চেয়েছিল যে তোরা কিছু টাকা দে, তাতে সেই এদের মায়ের উপর তিনজনেই খেপে গেল, চরম আকারে খেপে গেল তিনজনেই, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। নিশি বলেছে সে সামথিং কিছু পাঠিয়েছিল, বাট সে ব্যাপারে আমি জানি না পাঠিয়েছিল কিনা, কিন্তু একটা ব্রাড মোটা অঙ্কের টাকা কে দিয়েছিল জানেন? এই যে চোখ ঘোরানি পেডিকোটের মা। হ্যাঁ, পেটিকোট বাপ্পির মা তার গয়না বন্ধক রেখে তার এই যে বোনের বইয়ের জন্য টাকা জোগাড় করেছিল। আর তখনই বেঁধে গেল ঘরের মধ্যে অত্যাচার। তখনই এই মানে এই মাকে নিশি একদিক থেকে, তিশা একদিক থেকে, বাপ্পি একদিক থেকে চাপ দিতে লাগলো বিভিন্নভাবে। তারা এই মানে তাদের মাকে কোণঠাসা করে রাখতে চাইলো। মহিলা আস্তে আস্তে নরম হয়ে গেল, কাউকে মনের কথা বলতে পারতো না, মন খুলে কথা বলতে পারতো না, নিজের মতো হয়ে গেল।
কেউ তার সঙ্গে ভালোভাবে কথা বলতো না। কেন জানেন? গয়নাগুলোর জন্য। নিশির মা বলেছিল, গয়নাগুলা তোদের ছাড়াতে হবে না, আমি যদি বেঁচে থাকি আমার গয়না আমি ছাড়িয়ে নিব। কিন্তু কিন্তু গয়না ছাড়ানোর আগেই তিনি চলে গেলেন পৃথিবীর হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে। খুব সূক্ষ্মভাবে এই কথাগুলো এড়িয়ে গিয়েছে এই বাপ্পি, তিশা, নিশি। এই যে পেটিকোট বাপ্পি এই রাগে তার খালার কথা মুখেও আনে না, কারণ তার মায়ের কাছ থেকে তারা টাকা ধার নিয়েছে। আপনাদের মনে পড়ে তিশা একটা ইঙ্গিত দিয়েছিল যে আমার শাশুড়ি কার কাছে কত টাকা ধার দেয়, কত টাকা পায়, কাকে কত টাকা দান করে সব আমাকে বলে। তার মানে যদি তারা মিথ্যা কথা বলে, 3 লাখ নিয়ে 1 লাখের কথা বলে কিংবা অস্বীকার যায়, তার জন্য বা এই যে চাঁদের বুড়ি তিশা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে প্রথম দিনে সবাইকে থ্রেট দিয়ে দিয়েছে তার শাশুড়ি তাকে সব কথা বলতো। এবার আসুন নিশি। নিশি কিন্তু আজ কদিন ধরেই, আগে পরেও বলেছে, বাট কদিন ধরে একটা কথা খুব সুন্দরভাবে বলছে, আমার মা মানুষকে টাকা ধার দিত, আমরা নিষেধ করলে বলতো দিতে হয় এটা ওটা। বুঝতে পেরেছেন কেন? তারা এখন এই খালাকে চাপ দিচ্ছে, যার ওয়াইফ অলরেডি, সেই খালার পুত্রবধূ মারা গিয়েছে অসুস্থতার জন্য। বাপ্পি বলেছিল আমার মার মৃত্যুর পর যে যেখানে টাকা পেত মাফ করে দিয়েছে, কিন্তু মাপ কি সবার ক্ষেত্রে করেছে? হ্যাঁ করেছে। 200-400-500 টাকা কেউ যদি নিয়েছে, 200 টাকা 100 টাকা, সেগুলো হয়তো বা মাপ করেছে, কিন্তু খালার সঙ্গে কিন্তু দ্বন্দ্ব বেঁধেই আছে। শুধু তাই নয়, পাড়ায় কিন্তু এই দ্বন্দ্বটার জন্য বাপ্পিকে একঘরে করে রেখেছে। বাপ্পির সঙ্গে তার আত্মীয় স্বজন কেউ কথা বলে না। এই যে আপনারা তো কদিন ধরে তিশার ভিডিও দেখেছেন একটা কেউ উকি মারতে মারেনি তো, মারবে না তো, কারণ সবাই ধিক্কার দিচ্ছে তার মার সঙ্গে। তারা শেষ মুহূর্তে এই টাকার জন্য, এই গহনার জন্য, এই টাকা ধার দেওয়ার জন্য এত বেশি অবহেলায় চোখে দেখেছে। পাড়ার লোকজন, গ্রামের লোকজন, আত্মীয় স্বজন সবাই ধিক্কার দিচ্ছে তাকে। এই যে নাজমা বেগম ধার দিয়েছে, কাকে দিয়েছে? নিজের বোনকে। কখনো বাপের কুলের অর্থাৎ এই মহিলার শ্বশুর কুলের কাউকে নাকি কখনো টাকা ধার দিত না, সাহায্য সামথিং কিছু রান্না করলে এটা ওটা এতটুকু সম্পর্ক ছিল। বাট নিজের বোনের ক্ষেত্রে যখন এতগুলো টাকা গহনা বন্ধক রেখে দিল, তখন ছেলে মেয়ে তাকে কোণঠাসা করলো। এবং এই যে নিশির রাগ করে যে হঠাৎ করে বলেছিল মা মারা গেলে সম্পত্তির ভাগ, সেটাও কিন্তু এই সূত্র ধরে। তার মায়ের এই কাণ্ড কারখানা দেখে যে তুমি কাদের তা দিচ্ছ, তুমি আমার বাপের সম্পত্তিতে কেন হাত দিয়েছো, তুমি আমার বাপের সম্পত্তি কেন তোমার বোনের ওই আত্মীয় স্বজনের কাছে দিলা, কেন তোমার বোনের মানে ছেলের বউ তাকে কেন দিচ্ছ। আজ এসছে তিশা বড় বড় কথা বলতে। কতগুলা ওই যে অশিক্ষিত মূর্খ, যাদেরকে একটা কানের দুল 200 টাকা দিলে তারা অমনি পোল্টিবাজি কথা খায়, কারণ এসব লোকের নীতি থাকে না, এদেরকে যখন তখন কেনা যায়। আজ তিশা কিনছে একটা কানের দুল দিয়ে, অন্য কেউ যদি তাকে ওই কানের দুলের চাইতে বেশি কিছু দেয় তার পক্ষ হয়ে এরাই কথা বলবে। এদের কোনো ব্যক্তিত্ব নেই, কোনো শিক্ষা নেই, আর একই স্ট্যাটাসের মানুষ হলো এই নিশি, বাপ্পি, তিশা। এদেরকে আপনারা কি বলবেন? এদের কান্নাকে আপনারা কি বলবেন? কুমিরের কান্না নয় কি এটা? যারা বেঁচে থাকতে মায়ের সম্পত্তি, মায়ের গয়না যা ইচ্ছা করবে তাই নিয়ে কি করতো? মায়ের ওপর টর্চার করতো। মা তো বলেছিল তোদের কাছে ধার চেয়েছিল, একবার নয় কয়েকবার তোদের কাছে বলেছে তোদের এত টাকা আছে, তোরা ওই বউটাকে এই যে তোরা কিছু টাকা দে। কিন্তু নাজমুল বাপ্পি, পেডিকোট বাপ্পি উল্টো ঝাড়ি দিয়েছে মাকে। নিশি বলেছে সে পাঠিয়েছে, বাট এমনটা কোথায় এতটাই নিম্নমানের ছিল, যতটা আমি জেনেছি সেটা ওই যে বাপ্পি পারুল খালাকে দিচ্ছে না তেমন। এই জন্যই চটে গিয়েছিল নাজমা বেগম, মানে আন্টি, চটে গিয়েছিল বাপ্পির মা। আর এই নিয়েই তাদের মধ্যে চরম আকারের মনোমালিন্য থেকে তিনি হার্টের রোগী হয়ে গিয়েছিলেন। হার্টের সমস্যা তার বেড়ে গিয়েছিল। এই দ্বন্দ্ব পর্যন্ত পৌঁছে গিয়েছিল ঢাকা। সেই ঢাকা পৌঁছে যাওয়াতে বাপ্পি তিশা আরও গণ্ডগোল বেঁধে তিশা একা একা বাপের বাড়ি চলে এসেছিল। তখনও বাপ্পিকে নাকি জানানো হয়েছিল তার মা আরও 2 দিন আগ থেকে সামান্য বুক ব্যথাতে
কষ্ট পাচ্ছে, তখন ছিল সামান্য সামান্য বুক ব্যথা, কেউ বলেছে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে, কেউ না আবার বলেছে যে বাপ্পিকে ফোন দিয়ে বলো চলে আসতে ঢাকা থেকে, যেহেতু ডাক্তার দেখানো হয়েছে। তখন তারা শপিং নিয়ে ব্যস্ত, জন্মদিন নিয়ে ব্যস্ত। তার মায়ের আরও দুদিন থেকে অল্প অল্প জ্বরও হচ্ছিল। কিন্তু এই কুলাঙ্গার নিশি, বাপ্পি, তিশা এরা কি সুন্দরভাবে এড়িয়ে গেল। একবার ভাবুন তো, এই মৃত্যুর জন্য কে দায়ী, কারা দায়ী, কিসের জন্য এত মিথ্যাচার? কারণ তারা পরোক্ষভাবে এই মৃত্যুর জন্য দায়ী। তারা পরোক্ষভাবে ওই মাকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে, টর্চার করেছে, মানসিক টর্চারে রেখেছে। আর তাই তো বলি, আরও একটা ভিডিওতে বলেছি, তাবিয়া কেন মরার পর মোবাইলটা নেওয়ার কথা বলবে? এখন বুঝতে পাচ্ছেন, ঘরটার মধ্যে তোলপাড় হয়ে যেত, বিভিন্ন রকম কথা উঠত, সেই কথার সূত্র ধরেই তাবিয়া এই কথা বলেছিল। আজ ওরে মা বলে বাপ্পা রাজের মতো কাঁদতে থাকে ওই পেডিকোট বাপ্পি। তিশা ওই যে কতগুলো সাগরেদ নিয়ে বসছে, হেল্পিং হ্যান্ড, যাদের কোনো পার্সোনালিটি নেই, টাকা দিয়ে কেনা যায় সকাল বিকাল, যাদের মুখে মিথ্যা বলতে বাধে না, সেই শ্রেণীর লোকদের বানিয়েছে তার সাক্ষী। এক কানের দুল, এই পারুল খেলার এই কানের দুল আজ বোধহয় 2-3 বছর ধরে দিয়েই যাচ্ছে, নাকি ঢাকায় থাকতে, ঠিক মনে নেই কবে থেকে সূত্র হলো, আমার তো মনে হয় ঢাকা থাকতে সূত্র হয়েছে। এখনও সেই কানের দুল পারুল খেলা কানে তুলতে পারলো না। বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন কিছু? কোথায় কোথায় এদের সমস্যা? আজ কানের দুল দিয়ে সে কিনে নিল পারুল খালাকে। আরেকজন আছে ওই যে ভাবি, বললাম তো এদেরকে আসলে 2 টাকা দিয়ে কেনা যায়, এদের মুখে মিথ্যাচার, মিথ্যা কথা বলতে বাধে না। এরা যখন তখন যার তার চামচাও হতে পারে, চোখ উল্টায়ও দিতে পারে। তাদের সর্দারনি হয়েছে চাঁদের বুড়ি। চাঁদের বুড়ির চরকা কাটে, আর এই দুজন সেই চরকার সুতা বোনে। সুতা বোনে না, মানে কি বলে, গুছায়। চরকা কাটে চাঁদের বুড়ি, আর এই দুজন বসে বসে গুছায়, মানে কথা গুছিয়ে দেয়। ওই যে পারুল খালা বলছিল যে রান্নাবান্না হলে খাবার দাবার উপরে নিয়ে যায় তিশা, তখন নাকি বলতো যে তিশার খাবার নিয়ে গিয়েছে, আমার খাবার নেয়নি, আমার খাবার কি নিয়েছে, পট করে কেটে দিয়েছে তিশা ওখানে। তার মানে বুঝতে পাচ্ছেন ওই যে এই চাঁদের বুড়ির কতটা আকাঙ্ক্ষা ছিল বউ ছেলে মেয়ের সাথে বসে খাবে। সে তো চেয়েছে, যার জন্য তো সে নিজে বাজার করতো, তাবিয়াকে আগলে রাখতো, তানকে আগলে রাখতো। তার ভালো লাগতো ওদের সঙ্গে মিশতে, ওদের সঙ্গে খেতে, ওরা চোখের সামনে খাচ্ছে। শুধু তাই নয়, এই যে তিশা বারবার বলছে আমি খেলে আমার শাশুড়ি খুব খুশি হবেই তো, তাকে অবহেলা করতে, তার রান্নাবান্না তেমন খেতে না, তার নিচতলায় এসে খেতে না, যখন নিচতলায় এসে তার তরকারি খুঁটে খেতে, তার নাস্তা একটু মুখে দিতে, সে তখন নিজেকে ধন্য মনে করতো। বুঝতে পারছো তিশা? আরেকটি কথা, ওই যে বান্দি দাসী কতগুলা নিয়ে বসছে না সাগরের, তার মধ্যে একজনে একে বলছে আমার শাশুড়ি আমার ইয়ে নিয়ে কি বলছে, থাইরয়েড নিয়ে, তখন নাকি তার শাশুড়ি বলছে আমার তিশা বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি। তখন দেখেছেন ওই যে পাশে যে পারুল খালা, তাকে আবার তুমি ছিল না খালা, তখন খালা বলছে আমি ছিলাম, কিন্তু খালার মুখ দেখে কেন যেন মনে হয়েছে খালা ছিল না। আমার এই চোখ, হ্যাঁ বন্ধুরা, আমার এই চোখ সেটাই তো বললো। আপনারা যদি দেখে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর বাদ দিলাম, আপনারা তো পরিষ্কার হয়ে গেলেন নাজমার, মানে আন্টির মরণ কেন হলো, অকাল মৃত্যু, হঠাৎ করে হুটহাট করে, তার গয়নাগুলো কোথায় গেল, আমি ক্লিয়ার করে বললাম, এবং এটাই সত্য। খুব যত্ন সহকারে তারা এড়িয়ে গিয়েছিল, বাট নিজেরই আত্মীয় স্বজনকে যখন ওরা ইনসাল্ট করতে লাগলো, নিজেরই আত্মীয় স্বজনকে যখন সোশ্যাল মিডিয়াতে অপমান অপদস্থ করতে লাগলো নিশি, তখন নিশিকে কেন তারা ছোবল দিবে না? তো ধরে নিন তাদেরই কেউ, কিংবা ওরকমভাবে আমি কিছু সংবাদ যেটার মধ্যে 100% সততা আছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্টসে জানাবেন। এবার চলে আসুন আরেকটি ছোট্ট করে বাবুর কথা না বললেই না, আন্দুচোরা বাবু। আন্দুচোরা বাবু তার বোনের এই মানে মিলন হওয়াটাকে, বোনের এই সংসারটাকে ঠিক চোখে দেখছে না। আমি তো অবাক, মিম না দেখতে পারে, বাট বাবুর তো নিজের বোন, বাবুর মধ্যে এমন কি হলো যে নিজের সংসার, নিজের বোন, এগুলাকে, হ্যাঁ বুঝলাম তোমার পরিবারের উত্থান মানে উঠে নয়, বাট তুমি তো তাদের অমঙ্গল চাইতে পারো না। তোমার আজ তুমি যে ক্যাপশনটা লিখেছো, এই ক্যাপশনে কিন্তু হুবহু তোমার পরিবারের উপর তোমার একটা ক্ষোভ আছে সেটা প্রকাশ করেছো, বাট পরিবারের উল্টো থাকা উচিত তোমার উপর ক্ষোভ।
একটা ছেলে হয়ে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। একটা ছেলে হয়ে তুমি সামান্য ঘর ভাড়া দিতে সেই ঘর ভাড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছো, এবং তোমাদের মধ্যে মেবি সাবিনা বলেছে যে সে সে এখন থাকে না, কেন দিবে? অথচ বাংলাদেশের প্রায় ছেলেই তার মায়ের কাছে থাকে না, কিন্তু মা বাপের দায়িত্ব ঠিক পালন করে যায়। যাই হোক, আমি চাইবো শারমিন এবং রাজ সংসার করছে সেটা যেন খুব ভালোভাবে করতে পারে, তারা যেন সুখের মুখ দেখে। তারা আল্লাহ পারে না এমন কিছুই নাই, শারমিন যেন মা হতে পারে। আজ কিন্তু শারমিনকে দিয়ে আসলে সবাই ব্যবসা করেছে। দেখবেন শারমিন যেমনি সংসার করতে বসছে সেমনি অনেকের কথার ধাঁচ পাল্টে গিয়েছে, অনেকের। হ্যাঁ, এমনি কি, এই যে শারমিনের একটা ফুফাতো ভাই ছিল না, কি যেন, ওই যে ট্যাক্সি চালায়, অটো চালায়, সেই ফুফাতো ভাইও কিন্তু রাজ সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা বলছে। সেও কিন্তু সুর পাল্টে ফেলেছে। অতএব মানুষ এমনই, যেদিকে জোয়ার বয় সেদিকে সবাই যায়, জোয়ারের উল্টো দিকে সবাই যেতে না ভয় পায়। ভাঙন সৃষ্টি সবাই করতে পারে, জোড়া কজনে লাগাতে পারে। শারমিনের নিশ্চয়ই সে অভিজ্ঞতা হয়েছে। শারমিনের মা আবেগপ্রবণ হয়ে, কিংবা আবেগ এতটাই থাকা উচিত না, মান অভিমান এতটাও থাকা উচিত না যেটা মেয়ের জীবনটা অন্ধকার করে দিবে। তাই বলবো যে মায়ের আবেগের সঙ্গে শারমিন যেন তাল পাকিয়ে না ফেলে। মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে তিনি একা আছেন, সন্তান থেকেও নেই বাবু, স্বামী সেটাও হারিয়ে ফেলেছেন। তাই তিনি মেয়েকে আঁকড়ে ধরে বাঁচতে চান, কারণ তিনি মনে করেছেন এই পৃথিবীতে তার মেয়ে সবচেয়ে আপনজন। আমি জানতে পেরেছি বেলাল তার মায়ের সঙ্গে ক্যামেরার সামনে যতটা পিছনে অতটা ভালো ব্যবহার করে না। যেটা বেলালও বলেছে, তাদের 3 ভাই বোনের ভীষণ মেজাজ। আমি বেলালকে রিকোয়েস্ট করব, মায়ের সঙ্গে এমন করো না। তোমার মায়ের তুমি সবচেয়ে আপনজন এখন। মায়ের যদি ভুল ত্রুটি হয় সেটা সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলো। শারমিনের উচিত মায়ের সঙ্গে যোগাযোগ রাখা, কন্টিনিউ 2-1 দিন পর পর ফোন করা, কিংবা সপ্তাহে 1 দিন যে দেখা করা, প্রয়োজনে 2-1 দিন পর পর নয়, প্রতিদিন মাকে ফোন করো। তো এটুকুই বলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যা এখনো পর্যন্ত আপনারা জানতে পারেননি। ভালো লাগলে সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আল্লাহ হাফেজ।